আসসালামু আলাইকুম। এখন অনেক বক্তৃতা হয়েছে, ইতিহাস অনেকে অনেক কথা বলেছে, সন্ধ্যার সময় ঘনিয়ে এসেছে, আমাদের কথা বলার খুব বেশি সময় নেই। সবাই যে কথা বলেছে আজকের প্রেক্ষাপটে আমাদের কথাগুলো খুব বেশি বিপরীত না, একই কথা। আজকে এই বক্তব্যের শুরুতে আমরা স্মরণ করছি যে আমাদের এই ৬৯-এর গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক ছাত্র নেতা, শ্রমিক নেতা, কৃষক নেতা আসাদকে আমাদের, কারণ তিনি অনেকে ভেবে থাকতে পারেন যে তিনি ছাত্র নেতা ছিলেন, বা অনেকে যদি না জেনে থাকেন সঠিকভাবে অনেকে হয়তো না জানলে কিন্তু এটা আমাদের ভুল হবে। তিনি শুধু ছাত্র নেতাই ছিলেন না, যে কিছুক্ষণের পূর্বেই বক্তব্যে যে আমাদের রুবেল ভাই যেটি বলেছিলেন হাট হরতাল, সেই কৃষকদেরকে হাট হরতালে সংগঠিত করতে মাওলানা ভাসানী তার এই বিশ্বস্ত শিষ্যদেরকে পাঠিয়েছিলেন গ্রামগঞ্জে। তারা ছড়িয়ে ছিটিয়ে গ্রামগঞ্জে কৃষক, শ্রমিক সবাইকে সংগঠিত করেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে সেই ৬৯-এর গণঅভ্যুত্থান একটা চূড়ান্ত পর্যায়ে একটা রূপ লাভ করেছিল। ৬ দফাকে বলা হচ্ছে বাঙালির মুক্তির সনদ, আমরা অস্বীকার করি না, কিন্তু আপনাদেরকে এই কথা বলতে হবে যে ৬ দফা নিয়েছেন ৬৬ সালে, কিন্তু ৬৯-এর আগ পর্যন্ত ৬ দফাকে কিন্তু ওইভাবে ৬ দফাতে মানুষ সংগঠিত হয়নি। ৬ দফা মানুষের কাছে পৌঁছায়নি ওইভাবে, বা ৬ দফাকে মানুষ ওইভাবে ধারণ করতে পারে নাই। ৩ বছর ছিল ৬৬ থেকে ৬৯, যখন ছাত্ররা যখন ১১ দফা দিয়েছিল তখন মানুষ ছাত্রদের কথা শুনেছিল, কারণ ওই সময় ছাত্ররাই জাতীয় নেতৃত্বের জায়গা থেকেও জাতীয় সংকট মোকাবিলায় ছাত্ররাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিল। তো আজকে ৬ দফাকে হাইলাইট করা হচ্ছে, ১১ দফাকে ওইভাবে আনা হচ্ছে না। রুবেল ভাই যেটা বলেছেন, আমরা অত্যন্ত ব্যথিত যে এই প্রোগ্রামের একজন মানুষ হিসেবে যে আজকে মানুষ একটা বিবেকহীন হয় কিভাবে, একটা ডেঞ্জার হয় কিভাবে, ইতিহাসকে তারা মুছে দিতে চায়, ইতিহাসকে নিজের মতো করে লিখতে চায়। আজকে বলেছেন যে জাতীয় পত্রিকাগুলোতে প্রথম পৃষ্ঠায় নাই ৬৯-এর গণ-অভ্যুত্থান। এই ৬৯-এর পূর্বের বক্তারা বলেছেন ৬৯-এর গণ-অভ্যুত্থান না হলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হতেন না, ৬৯-এর গণ-অভ্যুত্থান না হলে ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করতো না, এবং ৭০-এর নির্বাচন না হলে হয়তো মুক্তিযুদ্ধ হতো না। এই ক্রেডিট কি আওয়ামী লীগের নয়। এই ক্রেডিট যদি দিতে হয়, এই সংগঠনের যদি স্বীকৃতি দিতে হয়, সর্বপ্রথম স্বীকৃতি দিতে হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। হামিদ খান ভাসানী কইভাবে কেউ স্মরণ করে, এর আগে একজন ছাত্ররা বলেছিলেন যে মাওলানা দল চুরি করেছে আওয়ামী লীগ, প্রতীক চুরি করেছে বিএনপি, মানে একটা কথা বলেছিলেন যে আদর্শটাকে তারা কেউ চুরি করতে পারে না, আদর্শের রাজনীতি তারা করছে না। সেটা বলছি সেই আজকে যদি এই ভোট ডাকাতির ইতিহাস আমাদেরকে আলোচনা করতে হয়, ভোট চুরির কথা বলতে হয়, স্বাধীন বাংলাদেশে ৭২ সালে ভোট ডাকাতি শুরু হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাইয়ের মাধ্যমে। সেই ভোট চুরির জন্য, ভোট ডাকাতির জন্য কারা দায়ী ছিল সেটা আজকে জনগণকে প্রশ্ন করতে হবে। সেই ভোট ডাকাতি, ভোট চুরি সেই ৭২ থেকে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে, যা চূড়ান্ত পরিণতি আজকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না। সুতরাং এই ভোট ডাকাতি কিংবা ভোট চুরি, ভোট ছাড়া ক্ষমতায় থাকার ইতিহাস এই ২১ সালে কিংবা ১৯ সালে, ১৮ সালে প্রথম সেটা নয়, কিন্তু কিভাবে এই ভোট চুরি প্রাতিষ্ঠানিকভাবে ভোট চুরি করার রাস্তাকে পাকাপোক্ত করলো, তার জন্য দায়ী অবশ্যই আমি বলবো যে যারা যুদ্ধ করেছেন তাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু তাদেরকে ব্যর্থতার দায় কিছুটা নিতে হবে। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন জীবন বাজি রেখে, আপনাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা প্রকাশ করি। আপনাদের কথা আজীবন আমরা প্রজন্মের পর প্রজন্ম আপনাদের ইতিহাস বলবে, কিন্তু ব্যর্থতার দায় কিছুটা আপনাদেরকে নিতে হবে। আপনারা আমাদেরকে একটা ভূখণ্ড দিয়েছেন, কিন্তু সেই ভূখণ্ডটা কিভাবে চলবে? রুবেল ভাই বলেছেন যে মানুষ শুধুমাত্র একটা ভূখণ্ড পাওয়ার জন্য যুদ্ধ করে নাই, মুক্তির জন্য যুদ্ধ করেছিল। তার অর্থনৈতিক মুক্তি চেয়েছিল, বৈষম্য থেকে মুক্তি চেয়েছিল, নিপীড়ন থেকে মুক্তি চেয়েছিল। আজকে কি আমরা সেগুলো থেকে মুক্ত হতে পেরেছি? আজকে যে ভারতবাদী রাজনীতি নিয়ে ৪৯ বছর মানুষকে বারবার প্রতারণা করেছে, কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের এখন আর বিশ্বাস নাই, বাস্তব কথা, সত্য কথা। সে কারণে হয়তো অনেকে রাজনৈতিক দলগুলোর ডাকে এখন আর আসতে চায় না। আমরা যারা কাজ করছি আমাদের প্রতি তাদের আস্থা বিশ্বাসের কিছুটা ঘাটতি রয়েছে, অস্বীকার
করার ওই নাই, পরিপূর্ণ বিশ্বাস করতে পারছে না যে এরা যেটা আহ্বান জানাচ্ছে শেষ পর্যন্ত এরা কোন দিকে কি যাবে। সেই জায়গাটা আমি মনে করি যে আজকে যারা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চায়, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চায়, সার্বমানবিক মর্যাদা নিশ্চিত করে, ন্যায় বিচার নিশ্চিত করে বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে চায়, তাদেরকেও পরীক্ষা দিতে হবে, ত্যাগ স্বীকার করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে, রাজপথে লড়াই সংগ্রাম করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এবং আমি মনে করি যে আমরা সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এখানে ইলেকট্রনিক মিডিয়া সিস্টেম কয়টা আছে? নাই। প্রিন্টেড মিডিয়া হয়তো 2-3টা থাকতে পারে। এবং আরেকটা কথা আমাদের মুক্তিযোদ্ধা রহিম জাহাঙ্গীর ভাই বলেছেন যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, ভারত বাংলাদেশ যেমন ভারতের প্রতি কৃতজ্ঞ, ভারতের বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ তারা শুধুমাত্র বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কিংবা বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য তারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন নাই, তারা এই অঞ্চলকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন। তাদের একটা রাজনৈতিক অর্জন, রাজনৈতিক শক্তি সঞ্চয় করার জন্য তাদের সেরকম একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা দেখলাম সেই মুক্তিযুদ্ধের পরে সেই ভারত বাংলাদেশকে তীরে তুলে শুষে নিয়েছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির কলকাঠি ভারত নামতে চায়। আজকে বলছি যে এখানে কথাটা না বললেই নয়, আবার বলতে হয়। অনেকে বলে যে পোলাপান মানুষ যা বলি সব বইলা ফেলায়। বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকার সম্পাদক একটা শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলাম, তার সাথে তিনি বলেছিলেন তোমাকে আমি ছোট বয়সে দুটো সাজেশন দিই, হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না, আওয়ামীদের বিরুদ্ধে যাই করবে, আর দ্বিতীয় হচ্ছে যে ভারতের বিরুদ্ধে বলা যাবে না, কারণ ভারত আমাদের কিন্তু অপরিসীম বন্ধু। এবং তিনি এটাও বলেছিলেন যে সবচেয়ে যখন আমি বলেছিলাম ভাই আমার সংগ্রামীদের এই দুইটার বিরুদ্ধে, শেখ হাসিনা বঙ্গবন্ধু জনগণকে দিয়েছিলাম, রেসপেক্ট করেছি, দেখেছি। এই ঘরের মধ্যে স্লোগান দেবে, এখানে আমরা এই স্লোগান দিয়ে খুব উত্তেজিত করে লাভ নেই, এখানে আমরা স্লোগান দিতে হবে রাজপথে। সেখানে আমি বলছি আমরা তো তাকে সম্মান করি, কিন্তু তিনি যে প্রতিনিয়ত যেভাবে জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছেন, প্রেস কনফারেন্সে প্রতিনিয়ত বলছেন যে জনগণের ভোটে ক্ষমতায় আছি, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছি, এর পূর্বে কেউ কাজ করে নাই। আমি প্রধানমন্ত্রীকে সবাই প্রশ্ন করি, এখানে যারা বসে আছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, এই দেশ কি জাহান্নামে গিয়েছিল? এই দেশ কি চলে নাই? এই দেশের মানুষ ভাত খায় নাই? এই দেশের উন্নয়ন হয় নাই? গান বাজাচ্ছে যে তারাই সব, তারাই পীরে কামেল, তাদের ছাড়া দেশ চলবে না, এমন ভাবে বোঝাচ্ছে। এবং বলছেন যে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার সুফল জনগণ পাচ্ছে। হ্যাঁ, সুফল জনগণ পাচ্ছে। বাংলাদেশ এখন গুম, খুন, ধর্ষণের সর্বরাজ্য পরিণত হয়েছে, এই সুফল পাচ্ছে। আপনাদের নেতারাই একজনকে আরেকজনকে চোর বলছে। এই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আপনাদের জ্ঞানী গোষ্ঠী কাছের লোক, রক্তের লোকজন, তারপর যে হানি ওই আপনার সাইড কুকুর বলছেন তারপর সাহেবকে চুলোপুটি চোর বলছেন, রাঘব বল তারপর সাহেব বলছেন তাকে চুলোপুটি, মানে তারা যে চোর এটা কিন্তু তারা নিজেরা বলছে, আমি বলছি না চোর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের ভাই বলছেন এমপিরা মদ নারী দিয়েছেন করে থাকে, নৈতিকভাবে বিচ্যুত হয়েছে। ওবায়দুল কাদের ভাইয়ের কথা, ওবায়দুল কাদের ভাই বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়নি, শেখ হাসিনা ভাতের অধিকার মানুষের নিশ্চিত করতে পারছে। শেখ হাসিনাকে আমার বাসায় যে আমার বাসায় কি মাতৃ চাল পাঠা ডাল পাঠা যে আমার ভাত শেখ হাসিনা নিশ্চিত করছে, আমি নিশ্চিত করছি, মানুষ নিশ্চিত করছে। তিনি বলেছেন, তারপর তার কথা ধরে নিলাম, কিন্তু তিনিও একটা বলছেন যে ভোটের অধিকার নিশ্চিত করতে পারেন না, এবং একটা চরম সত্যের কথা বলেছে, প্রকৃত সুষ্ঠু নির্বাচন হলে দরজা খোলাই হয় কেন? তারা বুঝতে পেরেছে। আরেকজন দেখেন নিক্সন চৌধুরী, তিনি বলেছেন বাংলাদেশে একটাই নির্বাচন হয়েছে, সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা। নির্বাচন একটা জায়গা হয়েছে, তার ওই জায়গায় কোনো জায়গায় নির্বাচন হয়নি। এই যে তামসা নির্বাচন করে হাজার হাজার কোটি টাকা খরচ করে জনগণের সাথে তামসা করে ভোটাধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতায় আছে। আর আমি বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো কাণ্ড জ্ঞানহীন ভাবে এই অবৈধ সরকারকে বৈধতা দিতে তারা যে নির্বাচনকে তারা বর্জন করেছে, নাকে খড় দিয়ে সংসদে গিয়েছে। এখন আবার বলছে যে এই নির্বাচন কমিশন
তারা যাচ্ছে। এগুলো সবই কি কথা বলছি না? এগুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে তারা, আমি গল্প শুনেছি, অনেকে কথা বলতে শুনেছি সিনিয়র নেতৃত্বের কাছে, এরশাদের সময় অনেকে নাকি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতো, রাতে এরশাদের দেওয়া পার্টিতে যে ড্রিঙ্কস করতো। এই রাজনৈতিক দলগুলোর আমি বলবো অনেক হয়েছে তাই যে তার মুখে বলছেন এক কথা, কাজে বলছেন এক কথা। যেখানে নির্বাচন হচ্ছে না সেখানে কেন তারা নির্বাচনে যাবে? এই যে পৌরসভা নির্বাচনগুলো হচ্ছে, হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে, সরকারি দল ক্ষমতায়, চিন্তা করেন জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এটাই হচ্ছে প্রকৃত চিত্র। যদি সুষ্ঠু নির্বাচন হয় প্রত্যেকটা জায়গায় তারা জামানত পাবে। স্থানীয় নির্বাচন যেখানে মানে হচ্ছে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয়, সেখানে আজকে পৌরসভাগুলোতে আজকে তারা আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে। মানুষকে বন্দুক থেকে, কারো সন্তানকে আটক করে গুলির ভয় দেখে, মারার ভয় দেখে এইভাবে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে নির্বাচন থেকে সরিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে না। তো এই নির্বাচন কমিশনে আমরা কেন নির্বাচনে যাব? তাই আমার রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে, হয়তো কথায় যদি কষ্ট করে দুঃখ হয়ে দেখেন, আক্রমণ হিসেবে নিয়ে থাকেন, আপনি বলবো আক্রমণ হিসেবে না। যদি পরিবর্তন চান, হঠাৎ করেই তো গণ আন্দোলন গড়বে না, ইস্যু তৈরি করতে হবে। নির্বাচন বর্জন করেন সবাই, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন, একটা সোজা কথা ঘোষণা দেন যে এই অবৈধ নির্বাচন কমিশনার, দল কারা নির্বাচন কমিশনার, ছাত্রলীগ মার্কা নির্বাচন কমিশনার, উনি ছাত্রলীগের নেতা ছিলেন, জনতার মঞ্চের অ্যাক্টিভিস্ট ছিলেন। সেই দল কারা ব্যক্তি নির্বাচন কমিশনের কোন নির্বাচনে যাবো না আমরা, রাজনৈতিক দল এবং অনেকগুলো ইস্যু ধরে ধরে লাইন আনতে হবে সরকারকে। সরকার বেলায় চলে গেছে, কিসের শেখ হাসিনার পতন করা গেছে, সরকারের পতন করা গেছে। করোনাকালীন সময়ে একজন স্বাস্থ্যমন্ত্রী পেপার পত্রিকাগুলো ভালো করে প্রচার করেছে যে তিনি তার পেশার পুত্র দুর্নীতি সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা পুত্রের কথা বলছি, ছোটখাটো আন্দোলন করেছি, এক স্বাস্থ্যমন্ত্রীকে সরাইতে পারে না, কিসের সরকার সরাইতে? একটা জায়গা থেকে সরকার শুরু করতে হবে। যদি স্বাস্থ্যমন্ত্রীকে সরাতে আমরা পারি, আমরা কথা বলেছিলাম সাকিবের সহ আমরা ছোট সংগঠন আমরা দাঁড়িয়েও ছিলাম। অন্যান্য দলগুলোকে দেখেছেন, টেলিভিশন টকশোতেই খালি লুটপাট হচ্ছে, দেশে টাকা বাইরে চলে যাচ্ছে, তার জন্য রাজপথের কর্মসূচি কোথায়? সচিবালয় ঘেরাও কোথায়? আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, ধর্ষণের সন্ত্রাস হচ্ছে, গুম খুন আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করছে। রুবেল ভাই বলেছেন যে আপনার গভর্নর হাউস ঘেরাও করেছেন কে? মাওলানা আব্দুল হামিদ খান মাসারি। জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করেছেন কে? মাওলানা আব্দুল হামিদ খান মাসারি। এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়া কেন্দ্রিক আন্দোলন করতে করতেই তো একটা গণঅভ্যুত্থান তৈরি হয়েছে। থেকে বলবে গণঅভ্যুত্থান নো। তার জন্য আমরা আহ্বান জানাবো যে আজকে সরকারকে ভাওতাবাজি করছে, নির্বাচনের নামে প্রতারণা করছে, বাটপারি করছে, মানুষের ভোট কেড়ে নিচ্ছে, এটা প্রতিনিয়তই আমরা দেখে যাচ্ছি। সরকার বলছে যে করোনাকালীন সময় তারা অর্থনৈতিক চ্যালেঞ্জকে মোকাবিলা করেছে, অথচ আপনার সমস্ত জরিপগুলো বলছে, এই গত পরশুদিন সম্বন্ধ সাউদি সাহেব যেটা একটা এনজিও, তারা বলছে যে আগের যে দারিদ্রতার হার ছিল 21.5%, সেখান থেকে দারিদ্রতার হার এখন বেড়ে হয়েছে 41%। অর্থাৎ 141 মানুষ কিন্তু গরিব হয়ে গেছে। বুঝতে পারতেছেন প্রভাবটা কোথায় পড়তেছে? তারপরে আপনার এই যে ছোট একটা ঘটনা নিয়ে টেলিভিশন গুলো আলোচনা করছে, পৌরসভার আপনার কুষ্টিয়া 100% ভোট করেছে। আজকে আপনার কি একটা পৌরসভার ভোট নিয়ে আলোচনা করেন? জাতীয় নির্বাচনে 213টি সেন্টারে তো 100% ভোট করেছে। 1100টির বেশি সেন্টারে হচ্ছে মানে হচ্ছে আপনার 1100টির বেশি সেন্টারে করেছিল 100% ভোট, আর 213টি সেন্টারে হচ্ছে আওয়ামী লীগ শতভাগ ভোট করেছে। এই ধরনের ইতিহাস আমরা জাতীয় নির্বাচন দেখেছি। এই তাদের অধীনে আপনি কিভাবে আশা করেন যে একটা ফেয়ার নির্বাচন হবে? সেজন্য আমরা সকল গণতান্ত্রিক আর যে এই বললাম যে আজকে প্রথম বক্তব্য যে এখানে একটা তাৎপর্যপূর্ণ প্রোগ্রাম হচ্ছে, আমাদের মিডিয়াগুলো ওইভাবে প্রচার করছে কেন? তা জানছে যে এখানে যে তাদের স্লোগান হচ্ছে ইস্টাবলিশমেন্টের বিপরীতে, যে এই যে প্রাতিষ্ঠানিক যে দুর্বৃত্তায়ন রাজনীতি, আমরা বলছি তার পরিবর্তন করতে হবে। 253 পরিবারের তালিকা তৈরি করেছে যে এরা বাংলাদেশকে জিম্মি করেছে, বাংলাদেশের টাকা লুটপাট করছে, পাচার করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, মিডিয়া বলেন, পাওয়ার বলেন, তাদের হাতে জিম্মি।
দেখেছেন যে আপনার সমালোচনার পরেও প্রধানমন্ত্রী বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ব্যক্তিগত সালমান রহমানকে এত সমালোচনা করে তার প্রতিষ্ঠানকে আপনার টিকার দায়িত্ব দিয়েছে না, $2 টিকা 5,000 দিয়েছে না, আপনার সমালোচনা করতে কি হয়েছে? তার কি ব্যবসা কম হয়েছে? সরকার কি আপনার সমালোচনা করে সিদ্ধান্তের পরিবর্তন করেছে? করেন। আমরা যদি রাজপথে নামতে পারতাম যে শেয়ার বাজার কেলেঙ্কারি নাও এই গভর্নমেন্টকে আর লুটপাটের সুযোগ দেওয়া হবে না। সেজন্য ইস্যু ভিত্তিক অন্তত আমাদেরকে মাঠে সক্রিয় হতে হবে এবং মাঠে সক্রিয়তার মধ্যে দিয়ে আমরা মনে করি আমাদের যে আহ্বান যে জনগণের ক্ষমতায়ন দুর্বৃত্তায়নের ক্ষমতায়ন নয়, জনগণের মধ্যে জাগরণ ঘটবে। তার জন্য সহজে রাস্তা তৈরি হবে না, অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে এবং তার জন্য আজকে এখানে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, যেই ডাকে সেখানেই যাচ্ছে। এই বয়সে তারা কি পাওয়ার আছে? তারপরে এই মানুষটাকে সব জায়গায় এখানে আজকে প্রোগ্রামে সবার আগে উপস্থিত তিনি এসে বসে রয়েছে, তার কি কিছু পাওয়ার আছে? সব বিশ্বকে বাংলাদেশ সবাই কিছু তাদের আক্ষেপ যেটা দৃষ্টান্ত যেভাবে চেয়েছিলাম এভাবে চলছে, এইভাবে চলতে যাওয়া যায় না। শহীদ 29 তারিখ সমাবেশ আপনাদের মনে আছে, তিনি বলেছিলেন যে সরকার খাদের কিনারায় ধাক্কা দিলেই পড়ে যাবে বলেছেন। রাজনীতি দলগুলো কাজে লাগাতে পারছে না, সরকার অবশ্যই খাদের কিনারে তারা ইন্টারনাল এক্সটার্নাল চতুর্মুখী দ্বন্দ্বে জর্জরিত, তাদের দুর্বৃত্তায়ন এবং লুটপাটের ফলে যেই কম পাচ্ছে সেই ফাঁস করে দিচ্ছে গোল এবং সেই একজনের বিপরীতে আরেকজনকে লাগিয়ে দিচ্ছে। কিন্তু আমরা সংগঠিত হতে পারছি না, সুতরাং আমাদেরকে সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। আজকে এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো, আমরা কোনো এক দৈত্য দানবকে সরে আরেক দৈত্য দানবকে ক্ষমতা বসাতে চাই। আমরা রাষ্ট্রের সংস্কার চাই, আইনের সংস্কার চাই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আমেরিকার প্রতিষ্ঠানগুলো যেভাবে বলতে পারে যে আমেরিকার জেনারেলরা যেভাবে যে ট্রাম্পের উন্মত্ততার কারণে যে আমরা কোনো রাজা রানীকে রক্ষা করার জন্য শপথ নেই না, আমরা আমেরিকার মানুষ এবং আমেরিকার সংবিধানের মূল্যবোধকে রক্ষা করার জন্য শপথ নিয়েছি। আমার দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন বলতে পারে আমরা কোনো ভোট চোর স্বৈরাচার ফ্যাসিবাদের আদেশ কায়েম করার জন্য চাকরি নিয়ে আমরা জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের আদেশ পালন করার জন্য আমরা চাকরি নিয়েছি। আমরা কোনো দুর্নীতিবাদকে রক্ষা করার জন্য চাকরি নেই নাই, আমরা জনগণকে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে রক্ষা করার জন্য চাকরি, সেই আইন বানাতে হবে, সেই প্রতিষ্ঠান বানাতে হবে, সেই আদালত বানাতে হবে যে আদালত আমেরিকাতে যেমন ট্রাম্পের মামলা খারিজ করে দেয়, এখানে তেমনি ভাবে শেখ হাসিনার অন্যায় অপরাধকে যেন অপরাধ হিসেবে গৃহীত মামলায় লজ্জ করতে পারে কিংবা তার বিরুদ্ধে যদি অন্যায় কিংবা বিরোধী রাজনৈতিক দল মধ্যে নেতা কর্মীদের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো মামলা করে সেটা আদালত খারিজ করে দিল, সেইভাবে স্বাধীন আদালত আইন ব্যবস্থা করে তুলবে, সেটা আমাদের দেশে নাই। কাজেই সেক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতির পাশাপাশি আমরা ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করবো, মানুষের জন্য কি করব, শ্রমিকের জন্য আমার দর্শন কি হবে, শিক্ষকদের প্রশ্নে আমার দর্শন কি হবে, বিশ্ববিদ্যালয়গুলো যে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় গণতন্ত্র চর্চার উর্বর ভূমি, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে সেই 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একবার গণতন্ত্রের একটা যাত্রা শুরু হলেও যারা ক্ষমতা এসেছিল সেদিন তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে বিশ্ববিদ্যালয়গুলোকে গুন্ডামি মাস্তানির মাধ্যমে এটা সন্ত্রাসী প্রভাব সেখানে কায়েম করেছে। তাই তো মুক্ত চিন্তা করতে যাচ্ছে না। এখানে ছাত্ররা গোলাম মোস্তফা বলেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রকে বহিষ্কার করেছে 2019 সালে সম্ভবত আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে, 21 সালে এসে বহিষ্কার, মানে হচ্ছে ওই সময় আন্দোলন ছিল, পাবলিক সেন্টিমেন্ট ছিল, ছাত্ররা সংগঠিত ছিল, তখন কিছু করেছে। এখন একটু আন্দোলন স্থগিত হয়েছে, করোনার প্রতি ক্লাস নাই, বহিষ্কার করছে এবং সেখানে 3 জন শিক্ষককেও বহিষ্কার করা হচ্ছে। এরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হিসেবে কারা দায়িত্ব পালন করছে চিন্তা করেন। রাতের অন্ধকারে ডিসিরা বাসা ছাড়ছে, আর ডিসি নিজেকে বাঁচাতে বলছেন বাবা চাকরি আছে ছাত্রলীগ পাবে, ছাত্রলীগকে দিয়ে দিচ্ছে প্রকাশ্যে, মিডিয়া পেপার পত্রিকা আসছে, সেগুলো আপনারা প্রতিবাদ করতে পারছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি কি ছাত্রলীগের নেতারা ছাত্রলীগের বেতন দেবে, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় চাকরি হতে হবে? কেন বিশ্ববিদ্যালয়ের ডিসি ছাত্রলীগকে চাকরি দেওয়ার কথা বলেও ওই ডিসি বৈদিক স্খলনের পরে পদে থাকছে তারা এবং তারা থাকবে যতদিন পর্যন্ত আমরা সংগঠিত হব। সেজন্য আমরা বলবো এই প্রতারিত রাজনীতি আমরা দীর্ঘদিন দেখেছি, এখন এই চাকরি সংগঠন এখানে ওইভাবে প্রভাবশালী সংগঠন না হলেও আপনারা যদি পাশে থাকেন এবং আমাদের আজকের এই আলোচনার সারমর্ম
মানুষের সাথে শেয়ার করে দেবেন। মিডিয়া লাইভ কি হয়েছে, আজকের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ভিউয়ার ছড়িয়ে যায়। একজন অশিক্ষিত মানুষ ফেসবুক ওইভাবে আপনারা ভিডিও স্ক্রল করে দেখতে পারেন কে কি বলছে, আপনাদের কথা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। আপনাদেরকে মাঠে থেকে কাজ করতে হবে। বলছে আমরা তো আছি, সুতরাং যদি আমরা সেটা পারি, দেন আমরা সেই একটা গণতান্ত্রিক মুক্তি, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আশা করতে পারি। ধন্যবাদ। একটু লং করে